দেখে আমার ভিতরে আমার বুক ফেটে এমন কান্না আসতেছে যে আমি আমার ছেলের খুনির বাড়িতে আমাকে খেতে হবে। আমার বুক ফেটে কান্না বের হচ্ছে, আমি কন্ট্রোল করতে পারতেছি না। আমার ওই কান্নাটা আমার মনে হয় আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে গেছে। 5ই অগাস্টের পরে গণভবনে দেখেছেন যে অনেক মানে জনকবর, কত কত বাবা মা তাদের সন্তানদেরকে পায়নি, পরে বডি খুঁজে পায় না। আলহামদুলিল্লাহ আমরা যে তাকে দাফন সম্পন্ন করতে পেরেছি, এটা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তাদের ত্যাগের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই সেন্সে আমি তোমাদেরকে বলব, যাদের ত্যাগের বিনিময়ে আমরা এরকম করে স্বৈরাচার সরকার মুক্ত দেশ হলো, এরকম হানা বা এরকম বাহিনী বা এরকম সরকার যেন পরবর্তীতে আর না আসে। দেশটা তারা যেরকম সুন্দর একটা দেশ দেশের জন্য তারা তাদের জীবন বিসর্জন দিয়েছিল, সেরকম সুন্দর একটা দেশ তোমরাই উপহার দিতে পারো। সেই ব্যাপারে তোমাদের সকলকে সোচ্চার থাকতে হবে, আর কোনো বর্গী যেন হানা দিতে না পারে। আর আমি আরেকটা কথা একটু শেয়ার করতে চাই, সেটা হলো আমার ছেলে 18ই জুলাই যখন শহীদ হয়, তার পরবর্তীতে 28শে জুলাই আমাকে সাবেক প্রধানমন্ত্রী গণভবনে ডেকেছিলেন। তো আমি কি যাব, আসলে ওখানে আমার যাইতে ইচ্ছেই করে নাই। আমাদের টাইম দিয়েছিল সকাল 11টা। তো ওই সময়ে ওটা কর্মিনের ছিল এক এসপি, উনি আমাকে আগেই ফোন করে বলেছিল যে ওরা আমাকে গাড়ির বাসা থেকে পিক করবে। আমি বললাম যে না, আমি আপনাদের গাড়ির প্রয়োজন নাই, আমি আমার গাড়ি নিয়েই যাবো। উনি আমার গাড়ির নাম্বারটা নিয়ে গিয়েছিল, যাতে রেস্ট্রিকশনের ব্যাপার আছে। আমি 11টায় টাইম দিয়েছিল 28শে জুলাই। আমি বের হতে ইচ্ছে করি, আমার মন চাচ্ছিল না যাওয়ার জন্য। তো এক পর্যায়ে উনি বারবার আমাকে ফোন করেছিল যে স্যার আপনি কোথায়, প্লিজ পিএম তো মিটিং শুরু করে দেবে, আপনি আসেন। তখন আমি যেতে আমি 12:15 ওখানে গিয়েছি। 12:15 ঢুকে ওখানে আসলে যাওয়ার পরেই দেখলাম যে ডাইনিংয়ের মধ্যে পর্যটন থেকে যত দামি দামি খাবার আমাদের জন্য রাখা হয়েছে। আসলে ওই খাবারটা দেখে আমার ভিতরে আমার বুক ফেটে এমন কান্না আসতেছে যে আমি আমার ছেলের খুনির বাড়িতে আমাকে খেতে হবে। আমার বুক ফেটে কান্না বের হচ্ছে, আমি কন্ট্রোল করতে পারতেছি না। আমার ওই কান্নাটা আমার মনে হয় আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছে গেছে। যার পরিপ্রেক্ষিতে আমার সাথে আমার মেয়ে ছিল, আমার ওয়াইফ ছিল, আর ওর এক আন্টি ছিল, যে আন্টি আসলে অনেক কথা তো সময় অল্প, তাছাড়া না আমি একটু সংক্ষেপেই বলি। ওই আন্টির পোস্টটা মুহূর্তের মধ্যে এত ভাইরাল হয়েছিল 18ই জুলাইতে। ওই ভাইরালের পরিপ্রেক্ষিতে কিন্তু ওই অল্প সময় 2 লক্ষাধিক শেয়ারই হয়ে গেছিল, যার পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট বাধ্য হয়ে নেটটা বন্ধ করে দেয়, এবং নেট বন্ধ করেই তখন গণহত্যা চালায়, যাতে তাদের সেই দুর্নীতি বা সেই তাদের ধ্বংসযজ্ঞ যাতে জনগণের চোখে বা মিডিয়ার চোখে না আসে। তো তখন ওই আন্টিকেও আমি গণভবন নিয়ে এসেছিলাম সাথে, আমরা 4 জন গেলাম। তো আমি আমার কান্না বা আমার ইমোশনালি দেখে আমার মেয়ে বা ওই আন্টি বা আমার ওয়াইফ ওরাও কিছু করতে দিচ্ছি। তো আমি একটু আবেগ কন্ট্রোল করে আমার মেয়েকে বললাম যে মা, আমি তো খাবো না, তোমরা খাও, এগুলো তো শেখ হাসিনার টাকায় কিনা না, এগুলো আমাদের ট্যাক্সের টাকায় কিনা, তুমি খাও। পরে আমার মেয়ে একটু মুখে দিল। এ নিয়ে আমরা ওখান থেকে হলরুমে গেলাম, হলরুমে গেলাম। আমরা যেয়ে দেখি আমাদের জন্য 4টা চেয়ার প্রথম সারিতে বরাদ্দ ছিল, আমি, আমার মেয়ে, আমার ওয়াইফ, তারপর আন্টি, এইভাবে আমরা 4টা একদম প্রথম সারিতে 4টা চেয়ার। আর এই দিকটাই ছিল ক্যাবিনেট মিনিস্টাররা প্লাস পার্লামেন্ট মেম্বার কিছু ছিল। আর এই মাস থেকে আমরা ঢোকার 2 মিনিট পরেই পিএম ঢুকবো। এই যে আমাদের জন্য হয়তো পিএম ওয়েট করতেছিল, আর আমি তো লেট করে গেছি, আমার যাওয়ার ইচ্ছেই ছিল না। এদিক থেকে পিএম আসলো, আসার পরে পিছন ছেলে থেকে আরও যারা, আমি তো আর জানি না যে আরও কাউকে ডাকছে কিনা, যে দেখলাম যে ওখানে 29টা দিকে ডাকা হয়েছে যারা ভিক্টিম। তো সবাই এখন পিএমকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছে, পিএম ওনাদেরকে হাত মাথা ঘোরাচ্ছে, হাত সান্ত্বনা দিচ্ছে। তো আমি তো ভিতরে আমার ক্ষোভ যে আমার ছেলেকে তারা মেরেছে, আমার তো কান্না আসবে কী হবে, আমার তো তখন ক্ষোভ রাগ।
আমি আমার চেয়ারে বসে আছি, আমি ওইখানে যাইনি। তো এক পর্যায়ে কান্নাকাটি রোল শেষ হলো 10-15 মিনিট। তারপরে পিএম দেখি যে একে একে সবাইকে ডেকে ডেকে, যারা প্রতিষ্ঠা শুনে সবাইকে ডেকে ডেকে 10 লক্ষ টাকার সেভিংস সার্টিফিকেট আর 50,000 টাকা ক্যাশ দিচ্ছে। তো আমি ঢোকার সময় জানতে পারলাম যে আমার সিরিয়াল নাম্বার ছিল 26। আমার সিরিয়াল যখন কাছাকাছি আসা হলো, আমি আমার ওয়াইফকে বলতেছি যে আমি এখানে টাকা নিতে আসছি, আমি তো টাকা নিব না, টাকা নিয়ে কী করবো। আমি যখন এই কথাটা বলতেছি তখন পার্লামেন্ট ক্যাবিনেট মিনিস্টার প্লাস পার্লামেন্ট মেম্বার ইভেন এসএসপির লোক চতুর্দিকে দাঁড়ানো, ওনারা জিনিসটা শুনতে পারছে। শুনতে পেরে আমার দেবস্থান থেকে আসা বলতেছেন, স্যার আপনার নামটা যখন কল করে আপনাকে যায় সামনে যেয়ে, তা বললাম যে না আমার কথা আছে, আপনি কথা বলতে আসছেন, তো টাকা নিতে আসি না। তখন উনি আমাকে অ্যানসার করলো যে না আপনি ওখানে যেয়ে বলেন, সমস্যা নেই। বললাম যদি বলা যায় তাহলে বলতে হবে। বলছে না বলেন। আমি আমাকে একটু টাকার পরে আমি গেলাম, পিএমের পাশেই দাঁড়িয়ে বললাম যে, তখন তো উনি প্রধানমন্ত্রী, আমাকে অনারকে বলতে হয়। বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো আপনার কাছে আসছি, টাকা নিতে আসি, এই টাকা নিয়ে কী কাজে আমি কী করব? এই টাকা যে আমার ছেলে কোনো কাজে লাগবে? আমি আপনার কাছে আসছি, আমার 1 নম্বর কথা হলো কারা ওকে মেরেছে, আপনি তাকে খুঁজে বের করে তাকে বিচারে আওতায় রাখবেন, এটা হলো আমার 1 নম্বর। 2 নম্বর হলো সে যে ধানমন্ডি 27 নম্বরে সে শহীদ হয়েছে, ওই ধানমন্ডি 27 নম্বর রোডটা ওনার নাম করার জন্য আমি দাবি জানাচ্ছি। 3 নম্বর হলো ও আর 1 বছর পরে ইউপিতে চলে যেতে পড়াশোনার জন্য, তার ইচ্ছেই ছিল সে ইউপিতে বা দেশের বাইরে হায়ার এডুকেশন নিয়ে এসে দেশের জন্য, দেশের সেন্টার হয়ে দেশের জন্য কিছু করবে। সেটা যেহেতু হলো না, আপনি ওর জন্য এমন একটা চ্যারিটেবল অর্গানাইজেশন করবেন যেখান থেকে সাধারণ গরিব দুস্থ জনগণ সেবা পাবে এবং সেই চ্যারিটির মাধ্যমে সে অমর হয়ে থাকবে। এই 3টা জিনিস আমি আপনার কাছে চাচ্ছি। আমি একমাত্র ব্যক্তি ওই 30টা ফেব্রুয়ারিতে, আমি কিন্তু পিএমের হাত থেকে কোনো অনুদান নেই। এটা ছিল আমার প্রতিবাদ। আমি কিন্তু চলে আসছি ওনার সামনে থেকে, আইসা যখন আমার সিটে বসলাম তখন ওরা পিএস এসে বলল যে স্যার যখন সবাই চলে যায় আপনারা একটু বসবেন, আপনাদের নিয়ে আলাদা কথা হবে। তো যাই হোক, মিটিংয়ের পরে আমাদের নিয়ে বসছে, আমরা যে প্রস্তাবটা ছিল 3টা, ওই 3টা প্রস্তাব নিয়ে ওনারা মানে এগোবে এরকম আমাদেরকে হোক দিল।